হ্যালো স্টুডেন্টস, শুরু করছি স্মার্ট গ্যালাক্সি প্রেজেন্ট সায়েন্স ক্লাস। তো তোমরা যারা যারা আমার ক্লাসটা করছো, তোমরা যারা যারা মনে করছো যে তোমরা আমাদের এখান থেকে অফলাইন বা অনলাইনের মাধ্যমে প্রিপারেশন নিতে চাও, তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে কল বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু পুরো ডিটেলস নিয়ে নিতে পারবে। এছাড়া তোমরা ডেসক্রিপশন বক্সে গেলে পরে আমাদের ফ্রি গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু জেনে নিতে পারবে। সেম অ্যাজ যে পিডিএফ গুলো আমরা ইউজ করছি, সেই পিডিএফ এরও কিন্তু লিংক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে কি করে তোমরা আমাদের এখানে জয়েন করতে পারবে বা ভর্তি হতে পারবে। ঠিক আছে, পুরো ডিটেলস গুলো স্টুডেন্টস এখানে দেওয়া রয়েছে। তোমাদের কি কি ফ্যাসিলিটিস রয়েছে, ফ্যাসিলিটিস এর জন্য কিরকম কি খরচা হতে পারে, সব কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা ডেসক্রিপশন বক্সে গেলে পরে পাবে। তো স্টুডেন্টস, আমাদের যে ক্লাসটা চলছে আজকে 13 নম্বর ক্লাস, এই ক্লাসটা মেইনলি টার্গেট করছে কাদের স্টুডেন্টস? সেটা হচ্ছে এএনএম জিএনএম। তো আগামীতে যারা এএনএম জিএনএম এর এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই সায়েন্স ক্লাসটা। এছাড়া যারা সেন্ট্রাল, স্টেট, ডিফেন্স এবং রেলওয়ের আগামীতে গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামের জন্য, তাদের জন্য কিন্তু একই রকম ভাবে কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের ক্লাস। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের ক্লাস। দেখা যাক প্রথম কোশ্চেন কি রয়েছে। তো প্রথম কোশ্চেন রয়েছে ফিজিক্সের কোশ্চেন। দেখো, কোন যন্ত্রের দ্বারা স্থির তড়িতাধানের পরিমাপ করা যায়? কি বলছে? স্থির তড়িতাধানের পরিমাপ করা যায়। স্থির তড়িতাধানটা কি জিনিস স্টুডেন্ট? যে আমরা যখন একটা কলমকে শার্টের মধ্যে ঘষছি, তখন কি হয়, তার মধ্যে একটা আধান, একটা তড়িৎ আধান সৃষ্টি হয়। এর ফলে কি হয়, শার্টে ঘষার ফলে, স্যাটিন বা সিল্কের কাপড়ের মধ্যে ঘষার পর একটা পেনকে যখন কাগজ টুকরোর সঙ্গে ধরা হয়, তখন কি হয়, কাগজটা তার সঙ্গে জুড়ে যায়, মানে চুম্বকের মতো আকর্ষণ করে, চুম্বকের মতো আকর্ষণ করে। সেটা সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই কলমটার মধ্যে যে আধানটা তৈরি হচ্ছে, পেনটার মধ্যে যে আধানটা তৈরি হচ্ছে, সেই ধরনের আধানকে কি বলা হচ্ছে? স্থির আধান। তো এই যে স্থির ধরনের তড়িৎ আধান, সেটাকে পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? সেই পরিমাপ করার জিনিসটা কি, সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপ। হ্যাঁ, এখানে কিন্তু চল তড়িৎ আধান বলেনি, চল তড়িৎ আধান বলেনি, এখানে বলেছে স্থির তড়িৎ আধান। আর সেটা পরিমাপ করার যন্ত্র হচ্ছে ইলেকট্রোস্কোপ। তো ইলেকট্রোস্কোপ কি হয়? ইলেকট্রোস্কোপ এরকম একটা চাকতি থাকে, এখানে একটা দণ্ড থাকে, আর দণ্ডর পরে এখানে একটা কাচের বাক্স থাকে, যেটার ভিতরে দুটো পাত লাগানো থাকে। হ্যাঁ, স্বর্ণ বা অ্যালুমিনিয়ামের দুটো পাত লাগানো থাকে। এবার এই পেনটাকে মনে করো আমি তড়িতাহিত করলাম, করার পর যদি আমি এখানে যে চাকতিটা হবে, এই চাকতির মধ্যে যদি স্পর্শ করি, এবং সেক্ষেত্রে কি দেখা যাবে, এই যে এখানে যে এখানে যে দুটো পাত আছে, আমার এটা যদি মনে করো পজিটিভ থাকছে, তাহলে দুটোতে পজিটিভ ছড়ে যায়। এর ফলে কি হয়, দুটো একে অপর থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, এবং তারপরে যদি আমি কোনোটাতে মাইনাস তড়িতাহিত একটা যদি পদার্থ নিয়ে সেখানে টাচ করে, তখন কি দেখা যাবে যে এই দুটো কাছে চলে আসছে। এর ফলে কি ধনাত্মক তড়িতাহিত হয়েছে না ঋণাত্মক তড়িতাহিত হয়েছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু জানা যায়। ধনাত্মক বা ঋণাত্মক, ঋণাত্মক তড়িতাহিত হয়েছে কিনা, এই ধরনের বস্তু খুব সাধারণ ব্যাপারই জানা যায় ইলেকট্রোস্কোপের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে? যে সকল অঙ্গ উৎপত্তি এবং গঠনগতভাবে ভিন্ন হলেও একই প্রকার কাজ করে, তাদের কি বলে? সমবৃত্তীয় অঙ্গ বলে। সমবৃত্তীয় অঙ্গ স্টুডেন্টস এর আগে তোমাদের পড়ানো হয়েছে। সমবৃত্তীয় অঙ্গ কি ধরনের? সমবৃত্তীয় অঙ্গ, সমসমস্ত অঙ্গ, এই ধরনের অঙ্গ তোমাদের পড়ানো হয়েছে। ঠিক আছে, তো এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে আমি যদি ধরি পাখির পাখনা আর বাদুড়ের ডানা, ঠিক আছে, এটার মধ্যে কি থাকছে? হাড় থাকছে, পাতলা প্যাটাজিয়াম থাকছে। এটার মধ্যে কি থাকছে? হাড় থাকছে, মাংস থাকছে, এবং কি অনেকগুলো পালক থাকছে। তো এই একই ধরনের কাজ করছে জন্য এদের কি বলা হচ্ছে? সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, একই রকম ভাবে যদি বলতে যাই, মনে করো ডলফিনের ফ্লিপার, ডলফিনের ফ্লিপার এবং কি আহ আমার যে পেঙ্গুইন আছে, পেঙ্গুইনের যে ডানা, সেগুলো কিন্তু একই ধরনের কাজ করে। হ্যাঁ, এই 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 ধরনের অঙ্গগুলোকে কি বলা হচ্ছে? সমবৃত্তীয় অঙ্গ। তো যদি বলা হয় সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে, তাহলে তার সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে, যে সকল অঙ্গ উৎপত্তি ও গঠনগতভাবে এর যে তৈরি হচ্ছে সেটাও, এবং গঠনগতভাবে দেখতে অনেকটা একই রকম, ভিন্ন হলেও একই প্রকার কাজ করে। ঠিক আছে, গঠনগতভাবে এবং উৎপত্তিগতভাবে আলাদা রকম হলেও, যেমন এটাতে হাড় থাকছে, প্যাটাজিয়াম থাকছে, এটা গঠনগত যদি বলি, এটা গঠনে কি থাকছে? হাড় থাকছে, মাংস থাকছে, চামড়া থাকছে, তার উপরে গিয়ে কিন্তু আবার পালক থাকছে। গঠনগতভাবে ভিন্ন হচ্ছে, ঠিক আছে, কিন্তু কাজ কি করছে? একই রকম কাজ করছে। সেই জন্য কি বলা হচ্ছে? এদেরকে সমবৃত্তি অঙ্গ বলা হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে? তাপ শোষক পদার্থের উদাহরণ দাও। তাপ শোষক পদার্থের উদাহরণ দাও। তো তাপ শোষক পদার্থ স্টুডেন্টস মোটামুটি সবকিছুই, তাই না? যে সমস্ত জিনিস তাপ শোষণ করছে সেগুলোকে একদম তাপ শোষক পদার্থ বলতে পারি। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে দেখো উত্তর কি দেওয়া আছে? কার্বন ডাই সালফাইড, নাইট্রিক অক্সাইড, হাইড্রো আয়োডিক অ্যাসিড ইত্যাদি। তার মানে কি বোঝাচ্ছে? এখানে একটা কেমিক্যাল রিয়াকশনের ব্যাপার আছে স্টুডেন্ট।
মানে কি এই সকল পদার্থগুলো যেগুলো আছে, এই যে পদার্থগুলো আছে এগুলো কি যখন কোনো পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তখন পরিবেশ থেকে এরা তাপ শোষণ করে নেয়। এখানে যদি বিক্রিয়াটা ঘটে তো তোরা কি করছে, পরিবেশ থেকে তাপ শোষণ করে নিচ্ছে, ফলে কি হয় এই পারিপার্শ্বিক অবস্থানটা কি হয়, ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, তো এই ধরনের পদার্থ কি বলা হয়, তাপ শোষক পদার্থ বলা হয়। শুধুমাত্র এই পদার্থগুলোই কিন্তু কি করছে, অন্য পদার্থের সঙ্গে যখন বিক্রিয়া করছে তখনই কিন্তু তাপ শোষণ করছে, জন্য এদেরকে তাপ শোষক পদার্থ বলা হচ্ছে। সাপোজ ধরে নিচ্ছি আমি কার্বন ডাই সালফাইড, কার্বন ডাই সালফাইড অক্সিজেনের সংস্পর্শে আসলে জ্বলতে শুরু করছে। এবার কার্বন ডাই অক্সাইড যখন অক্সিজেনের সালফারের দাহ্য বস্তু যখন জ্বলতে শুরু করছে তখন কি হচ্ছে, পারিপার্শ্বিক থেকে তাপ শোষণ করছে তাপ শোষণ করছে জন্য কি হয়, এই যে আগুনটা তৈরি হচ্ছে, যে শিখাটা তৈরি হচ্ছে, এর আশপাশটা কিন্তু অনেকটা ঠান্ডা অনুভূত হয়, এখানে কিন্তু গরম অনুভূত হয় না। এক্ষেত্রে কি অক্সিজেনের সঙ্গে মিশছে কার্বন ডাইসালফাইড, ঠিক আছে, কার্বন ডাইসালফাইড অক্সিজেনের সাথে মিশে, এবার অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে মিশে তখন তো এরকম ঘটনা ঘটছে না, তাহলে কি অক্সিজেনকে তো আমি বলতে পারবো না যে এটা তাপ শোষক পদার্থ। সিএস টু বা কার্বন সালফাইড যখন অন্য কোনো পদার্থের সঙ্গে মেশে তখনই কিন্তু এ তাপ শোষণ করে পরিবেশ থেকে, এই জন্য একেই বলা হচ্ছে তাপ শোষক পদার্থ। স্টুডেন্টস ক্লিয়ার হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? মানুষের নিষ্ক্রিয় অঙ্গ মানে যেই মানুষের অলরেডি সে অঙ্গটা রয়েছে কিন্তু অঙ্গটা কোনো কাজ করে না, কোনো কাজে দেয় না, এরকম অঙ্গ কি? তো মানুষের শরীরে কিন্তু এরকম বিভিন্ন রকম অঙ্গ আছে স্টুডেন্টস, যেগুলো নিষ্ক্রিয় অঙ্গ মধ্যে অলরেডি চলে গেছে, যেটা হয়তো যখন মানুষ বিবর্তন হচ্ছিল তখন কাজে লাগছিল, বা এর আগের যখন শেপে ছিল মানুষ তখন হয়তো কাজে লাগতো, এখন থাকে না। তার মধ্যে যেটা সব থেকে মানে মেন অঙ্গ সেটা হচ্ছে কি অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স এর টোটাল নাম কি, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তো অ্যাপেন্ডিক্স কি, অ্যাপেন্ডিক্স মানুষের ক্ষুদ্রান্তের পরে বৃহদন্তের যেখানে শুরু হচ্ছে সেখানে একটা ছোট নালীর মতো অঙ্গ অঙ্গ জুড়ে থাকে, যেটাকে অ্যাপেন্ডিক্স বলা হয়। এবং অ্যাপেন্ডিক্সটা কি করতো, যখন এর আগে মানুষ গাছ খেত, মানে কাঁচা একটা গাছ খেয়ে নিত, এরকম যখন ছিল তখন কি হতো, গাছের মধ্যে থাকা যে সেলুলোজ সেটা হজমে সাহায্য করতো অ্যাপেন্ডিক্স। কিন্তু এখন কি মানুষের খাদ্যাভ্যাস চেঞ্জ হয়েছে, মানুষ তো সম্পূর্ণ গাছ কামড়ে কুমড়ে খায় না, তো এখন যে খাদ্যাভ্যাস চেঞ্জ হয়েছে তার ফলে কি সেলুলোজ আর মানুষ হজম করার প্রয়োজন পড়ে না, এই জন্য কি হয় এখনকার খাদ্যাভ্যাস অনুযায়ী এই যে অ্যাপেন্ডিক্সটা ছিল সেই অ্যাপেন্ডিক্সটা কিন্তু এখন অকেজো হয়ে গেছে বা নিষ্ক্রিয় হয়ে গেছে। তো এই যে বলছে মানুষের একটা নিষ্ক্রিয় অঙ্গ, তার মধ্যে কিন্তু অ্যাপেন্ডিক্স একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা শুনেই থাকবো যে অনেকের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়। তো এটার মধ্যে অনেক বজ্র পদার্থ জমা হলে পরে অনেক সময় ব্যথা হয়, ব্যথা হওয়ার ফলে ব্যথা হওয়ার জন্য তখন কি অস্ত্রোপচার করে এটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, প্রয়োজন নেই তো সেটা মানুষের শরীরে, তাই না? তাহলে চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। তো স্টুডেন্টস তোমরা যারা যারা আমার এই ক্লাসগুলো করছো, তোমরা যদি মনে করো আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে অনলাইন বা অফলাইন মোড যে কোনো ভাবে তোমরা একটা হেল্পিং হ্যান্ড নিতে চাইছো, আগামীতে তোমাদের এএনএম জিএনএম এর প্রিপারেশন চলছে, বা আগামী যে আরআরবি গ্রুপ ডির প্রিপারেশন, গ্রুপ সির প্রিপারেশন চলছে, সেগুলো তোমরা আমাদের এখান থেকে নিতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবে। ঠিক আছে, এবং যোগাযোগ করে তোমরা ডিটেলস শুনে তারপর তোমাদের মর্জি অনুযায়ী ভর্তি হবে হবে না ডিসাইড করবে। ওকে, তো চলো শুরু করা যাক। নেক্সট কোশ্চেন দেখো, পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? অবশ্যই মনে রাখতে হবে স্টুডেন্টস, পরমাণুর ব্যাস মাপা হয় ফার্মি এককে, 10⁻15 মেবি, ঠিক আছে, 10⁻15 মিটার হচ্ছে ফার্মি, 15 বা 16 হবে, অ্যাকুরেটলি ক্লিয়ারলি মনে পড়ছে না আমার। তো এটা কি পরমাণুর ব্যাস মাপা হয় এই এককে, যে এককটার নাম হচ্ছে ফার্মি, তার পরিমাণ হচ্ছে এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ব্যবহার ও অব্যবহার তত্ত্বের প্রবক্তা কে? ব্যবহার ও অব্যবহার তত্ত্বের প্রবক্তা। স্টুডেন্টস এখানে একটু হলেও এই নিষ্ক্রিয় অঙ্গটা কিন্তু চলে আসে। ঠিক আছে, কি করে দেখো, এটা প্রবক্তা আমি প্রথমে বলে দিই, এটা প্রবক্তা হচ্ছেন লামার্ক। ঠিক আছে, কে প্রবক্তা? লামার্ক। তো লামার্ক ব্যবহার ও অব্যবহার তত্ত্বের প্রবক্তা, এবং একেই কিন্তু বলা হয়, এবং একে আরেক ব্যবহার ও অব্যবহার তত্ত্বকে আরেকটা কি নামে বলা হয় তোমরা যারা জানো কমেন্ট করবে অবশ্যই। ঠিক আছে, তো ব্যবহার ও অব্যবহার তত্ত্ব বলতে কি বোঝাচ্ছে, মানুষ বংশানুক্রমে যেই সমস্ত অঙ্গগুলো ব্যবহার করছে সেগুলোই কিন্তু পরবর্তী প্রজন্মে গিয়ে শক্তিশালী রূপে দেখা যায়, যে সেগুলো আছে এবং শক্তিশালী রূপে দেখা যায়। এবার এই যে যেমন অ্যাপেন্ডিক্স এর কথা একটু আগেই বললাম, অ্যাপেন্ডিক্সটা যেহেতু ইউজ হচ্ছে না মানুষের, যেমনটা করে লেজ হারিয়ে গেছে তেমনটা করে অ্যাপেন্ডিক্সে যেহেতু ইউজ হচ্ছে না, একটা সময় দেখা যাবে যে অ্যাপেন্ডিক্স আর থাকছে না মানুষের শরীরে। তো এটাকেই বলা হয় ব্যবহার ও অব্যবহার তত্ত্ব। আর এর আরেক নাম কি যেটা আমরা সায়েন্টিফিক ওয়েতে জানি, সেটা কিন্তু তোমরা যারা যারা জানো তারা কিন্তু কমেন্ট করবে। আর লামার্ককে কিসের প্রবক্তা বা
কিসের জনক বলা হয় সেটা কিন্তু এই ব্যবহার ও অব্যবহার তত্ত্বের আরেক নাম। সেটা কি স্টুডেন্টস, তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, চলো দেখা যাক নেক্সট কোশ্চিন কি রয়েছে। একটি অধাতুর উদাহরণ দাও। স্টুডেন্টস অধাতু তো অনেক রয়েছে, তাই না? অধাতু অনেক রয়েছে। এখানে যদি শুধু অধাতুই বলা হতো, একটি অধাতু মৌলের উদাহরণ দাও, মৌলের উদাহরণ দাও, তাহলে কি হতো? কার্বন হতো, সালফার হতো, হাইড্রোজেন হতো, তাই না? কিন্তু একটা যদি অধাতু পদার্থের উদাহরণ দেওয়া বলা হয়, সেক্ষেত্রে কি হবে? হীরক যেমনটা হবে তেমনটা কয়লা হবে, গ্রাফাইট হবে, ঠিক আছে? এরকম বিভিন্ন জিনিস হতে পারে। তো এখানে হীরককে বলা হয়েছে। তো অধাতু যারা জানো, অধাতু কোনগুলি আছে? কার্বন আছে, সালফার আছে, হাইড্রোজেন আছে। যে সমস্ত অধাতু কাদের বলা হচ্ছে স্টুডেন্টস? যেগুলো মূলত ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে, গ্যাসীয় বা কঠিন যে কোনো অবস্থাতে থাকতে পারে, তরলও থাকতে পারে। তরল অধাতু কি? ব্রোমিন। ব্রোমিন যেমন তরল অধাতু, ঠিক আছে? তো এরকম যে কোনো পরিস্থিতিতে থাকতে পারে। সেক্ষেত্রে কি হয়? এরা একটু ভঙ্গুর ধরনের হয়। বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায়? তরল অধাতু চকচক করে না, ঠিক আছে, শাইন করে না অধাতু। এছাড়া কি হয়? এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তড়িৎ পরিবহন করতে পারে না, ঠিক আছে? এই ধরনের যে সমস্ত জিনিস তাদেরই কিন্তু অধাতু বলা হয়। এবার সেটা দিয়ে তৈরি একটা পদার্থ কি? হীরক। তো এখানে হীরক ওই জন্য বলা রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। ক্রিপ্টিক বা কনসিলিং বর্ণনায়ন বা সদৃশ্য বর্ণনায়ন কি? স্টুডেন্টস প্রথমেরটা ক্রিপ্টিকটা মোটামুটি অনেকে হয়তো জানো না, বা কনসিলিংটাও অনেকে জানো না। সদৃশ্যটা কিন্তু জানা উচিত। সদৃশ্য মানেটা কি বলছে? একই রকম দেখতে। তো একই রকম দেখতে বর্ণনায়ন মানে কি হচ্ছে? পরিবেশের সঙ্গে যে সমস্ত জিনিস মিশে যায় সে একই রকম জিনিস। ক্রিপ্টিক ইংলিশের বাংলা মানে হচ্ছে যে লুকিয়ে থাকা, গোপন করে রাখা, এরকম একটা ব্যাপারকে ক্রিপ্টিক হিসেবে বলা হয়। তো সদৃশ্য মানে মোটামুটি সেমই। যদি আমি পরিবেশের সঙ্গে একই রকম আমার যদি শরীর কালার হয়, তাহলে কি হচ্ছে? আমি সেখানে লুকিয়ে থাকতে পারবো। তো সেটার এখন উত্তরটা কি বলা আছে দেখো। এক্ষেত্রে জীবটি পরিবেশের মতো রং বিশিষ্ট হয়, ঠিক আছে? পরিবেশের মতো রং বিশিষ্ট হয়, যেমন পাতার মতো রং বিশিষ্ট হচ্ছে, বা গাছের যেরকম কাঠের গুড়ির যেরকম রং, সেরকম রং বিশিষ্ট হয়। ফলে কি হয়? শিকার বা শিকারীকে ফাঁকি দিতে পারে, যার ফলে ওকে কেউ শিকার করতে পারছে না, দেখতে পাচ্ছে না জন্য, বা শিকারী যে শিকার করবে, এর তো একই। তো এর মধ্যে উদাহরণ কি? গঙ্গা ফড়িং। গঙ্গা ফড়িং কি হচ্ছে? সবুজ রঙের হচ্ছে, ঘাসের মধ্যে লুকিয়ে থাকতে পারছে। ওই জন্য কি করছে? ব্যাঙ চট করে ওকে ধরতে পারছে না, ঠিক আছে? পাখিরা একে এড়িয়ে চলতে পারে, ঠিক আছে? এই জন্য এদেরকে কি বলা হচ্ছে? সাদৃশ্য বর্ণনা। আর কি রয়েছে? গিরগিটি রয়েছে, কিছু প্রজাতির গিরগিটি রয়েছে যারা কি করছে? নিজের রং চেঞ্জ করে নিতে পারে। যেমন ক্যামিলিয়ন বলো, ক্যামিলিয়ন কি করে? একটা জায়গায় গেলে পর সঙ্গে সঙ্গে তার রং চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরাও এক ধরনের কিন্তু সদৃশ্য বর্ণনায়ন বা ক্রিপ্টিক বা কনসিলিং বর্ণনায়নের উদাহরণ, ঠিক আছে? নেক্সট কোশ্চিন কি আছে চলো দেখা যাক। আচ্ছা, নেক্সট কোশ্চিন কি বলছে? একটি ঘূর্ণন গতির উদাহরণ দাও। খুবই সোজা স্টুডেন্টস, ঘূর্ণন গতি, যেখানে যেখানে গতির প্রকৃতিটা ঘূর্ণন জাতীয় হচ্ছে, এক বিন্দু থেকে শুরু হচ্ছে আবার সেই বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এই ধরনের গতিকে ঘূর্ণন বলা হয়। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি? পাখার গতি, ঘূর্ণন গতি, ঠিক আছে? পাখার গতি, ঘূর্ণন গতি। একটা বক্রাকার পথে শুধু এক বিন্দু থেকে ঘুরে গিয়ে আরেক বিন্দুতে মিশলে হবে না। মেট্রো রেলের ক্ষেত্রে স্টুডেন্টস এক বিন্দু থেকে ঘুরে এসে আরেক বিন্দুতে মিলিত হয়, কিন্তু এক্ষেত্রে কি হতে হবে? ওর গতিটা হতে হবে বক্রাকার, একটা নির্দিষ্ট বক্রাকার বক্রাকার পথে গিয়ে আসতে হবে, তার তবেই কিন্তু একটা ঘূর্ণন গতির একটা উদাহরণ হবে। সেক্ষেত্রে কি বলছে? বৈদ্যুতিক পাখার গতি একটা ঘূর্ণন গতির উদাহরণ, ঠিক আছে? মোটরের ফ্যান, মানে এই তো, যেখানে মোটর আছে সেখানে ঘূর্ণন গতি আছে স্টুডেন্ট। হ্যাঁ, বা তুমি বলতে পারো গাড়ির চাকা ঘূর্ণন গতির উদাহরণ। হ্যাঁ, এই তো, মানে বস্তুটাকে একটা নির্দিষ্ট বক্রাকার পথে ঘুরতে থাকতে হবে, তবে এটা তাহলে ওটা কি? ঘূর্ণন গতি বলবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে দেখো। এভলিউশন শব্দটি প্রণয়ন কে করেন? এভলিউশন, এভলিউশন শব্দটা, এটার বাংলা কি তোমরা লিখবে, এবং এর সঙ্গে আরেকটা জিনিস জুড়ে আছে। ইভলিউশন শব্দটি হয়তো প্রণয়ন করেছে হারবার্ট স্পেন্সার, নাম কি হচ্ছে? হারবার্ট স্পেন্সার। কিন্তু ভুল করে এটার সঙ্গে আরেকটা অপশন থাকতে পারে, যাকে এভলিউশনের জনক বলা হয়। তার নামটা কি এবং এভলিউশনের বাংলাটা কি, এটা বললে হয়তো তোমরা সবাই প্রত্যেকে উত্তরটা দিয়ে দিতে পারবে এখনই, কিন্তু এটা আমি চাইবো তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? তোমরা কমেন্ট করবে এভলিউশনের বাংলাকে, এবং এই এভলিউশনের যে বাংলা, তার জনক কাকে বলা হয়।
শব্দ প্রণয়ন করেছিলেন হার্বার্ট স্পেন্সার, কিন্তু এর জনক কিন্তু আছে অন্য আরেকজন বিজ্ঞানী, ঠিক আছে? ইভলিউশনের জনক কিন্তু অন্য আরেকজন বিজ্ঞানী, হার্বার্ট স্পেন্সার নয়। এই শব্দটাই তিনি শুধু প্রণয়ন করেন। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে চলো দেখা যাক। স্টুডেন্টস, আমি তোমাদের এটাও বলে রেখেছি যে তোমরা যারা যারা আমার ক্লাসগুলো করছো তাদের যদি কোনো রকম কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের সেই পয়েন্ট নিয়ে নেক্সট ক্লাসে আমি তার ভিডিও নিয়ে নেক্সট ক্লাসে সেই কোশ্চেনটাকে নিয়ে আসবো এবং সেটাকে সেখানে এলাবোরেট করে বুঝিয়ে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, স্থিরানুপাত সূত্র কে আবিষ্কার করেন? ঠিক আছে, কি বলছে? স্থিরানুপাত সূত্র কে আবিষ্কার করেন? অ্যান্সার দেওয়া আছে স্টুডেন্টস, প্রাউস্ট বা প্রুস্ট, দুই নামেই বলা হয় তাকে, প্রাউস্ট বা প্রুস্ট। তো স্থিরানুপাত সূত্র সেটা কি জিনিস স্টুডেন্ট, সেটা কি? ঠিক আছে, সেটা সম্বন্ধে একটা ছোট্ট সংক্ষেপে বলে দিই। তো স্থিরানুপাত সূত্রটা কিরকম, যে কোনো যৌগের মধ্যে, ধরে নিলাম হাইড্রোজেন ডাই অক্সাইড বা জল, এই জল 10 গ্রাম আমি জল নিলাম, ঠিক আছে? এবং 10 গ্রাম জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন কতগুলো থাকবে, ঠিক আছে? সেটার পরিমাণটা কি করে, মানে সেটাকেই বলা হচ্ছে স্থিরানুপাত। সেটা পরিমাণটা কি করে হচ্ছে, যদি হাইড্রোজেন থাকে 8 গ্রাম তাহলে অক্সিজেন কিন্তু 2 গ্রাম থাকবে, এই মিলিয়ে কিন্তু 10 গ্রাম জল হবে, ঠিক আছে? তো কি বলছে স্থিরানুপাত সূত্রে, যে একটা রাসায়নিক যৌগে উপাদানগুলি সর্বদা একই ভরের অনুপাতে থাকে, ঠিক আছে? সেই যৌগটি যে উৎস থেকে বা যে পরিমাণেই তৈরি করা হোক না কেন, হুম, যে কোনো সেটা রাসায়নিক যৌগ হতে পারে স্টুডেন্টস, ঠিক আছে? এক্ষেত্রে যদি আমি ধরি CHO, এটা ধরলাম একটা যৌগ, এক্ষেত্রে ধরলাম এটা আছে আমার 15 গ্রাম। তো সেক্ষেত্রে কি দেখা যেতে পারে, এরকম থাকতে পারে যে সি আছে 7 গ্রাম, এইচ আছে 3 গ্রাম এবং ও আছে 5 গ্রাম। এইটাই হবে স্টুডেন্টস, এটা ছাড়া অন্যরকম কোনো কিছু হবে না। এবং এই সূত্রটাকে কিন্তু স্থিরানুপাত সূত্র বলা হয়। এটা কে আবিষ্কার করেছিলেন? প্রুস্ট বা প্রাউস্ট। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? মিউটেশন তত্ত্ব, মিউটেশন মানেটা কি? মিউটেশন মানে হচ্ছে পরিব্যক্তি, ঠিক আছে? মিউটেশন মানে পরিব্যক্তি, মিউটেশন মানে কি? পরিব্যক্তি। তো এই তত্ত্বের ফলে কি বলা হয় স্টুডেন্টস, যে যিনি হুগো দি ভ্রিস আছেন, হুগো দা ভ্রিস আছেন, তিনি কি বলেছেন এই তত্ত্বের মাধ্যমে, যে প্রজাতি, যে কোনো প্রজাতি হতে পারে, জীব, যে কোনো জীব হতে পারে, উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, এদের কি হয় বংশানুক্রমে, বংশানুক্রমে বিভিন্ন রকম পরিবর্তন ঘটতে পারে, বিভিন্ন রকম পরিবর্তন ঘটতে পারে। আজকে আমাদের হাতটা এরকম আছে, এবার আমার যদি প্রত্যেকটা আঙ্গুল যদি কাজে না লাগে, বা যেমন পায়ের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে ছোট আঙ্গুলটা আছে, কোড়ে আঙ্গুলটা আছে, সেটা কি হচ্ছে, কাজ করছে না। তার জন্য কি হচ্ছে, এটা ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যেতে পারে, বা এটার প্রয়োজনে অন্যরকম আকার কিছু নিতে পারে, ঠিক আছে? যেমন বুড়ো আঙ্গুলটা একটু বড় আছে, তো ছোট আঙ্গুলটা প্রয়োজন পড়ছে না, জন্য ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। এই যে আকস্মিক, আকস্মিকও হতে পারে, বা বংশানুক্রমে একের পর এক ধীরে ধীরে হতে পারে, এই যে পরিবর্তনটা দেখা যায় সেটাকে বলা হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি। এটা প্রথম লক্ষ্য করেন কে? হুগো দা ভ্রিস। তার জন্য একে কি বলা হচ্ছে, মিউটেশন তত্ত্বের প্রবক্তা। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য বেশি না কম? খুব ইজি স্টুডেন্টস, খুব ইজি। আমরা জাড্য মানে সকলেই মোটামুটি জানি, যে স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা আর গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা, সেটাই হচ্ছে জাড্য। মানে স্থির বস্তু স্থিরই থাকতে চায়, যে গতিশীল বস্তু সে গতিশীলই থাকতে চায়, এটাকেই বলা হচ্ছে জাড্য। তো যদি একটা বস্তুর ওজন ভার বেশি হয়, তার সমসাময়িক যদি একটা বস্তুর ওজন বা ভার কম হয়, ভারী বস্তু যখন বলছে তখন ওজন বা ভারের ক্ষেত্রে বলবো, তো যদি বেশি হয় সেক্ষেত্রে কি এটাকে আমার পুশ করতেও বেশি শক্তি লাগবে, এটাকে পুশ করাচ্ছে। এবং এটাকে যদি ছুঁড়ে মারি, এই দুটোকেই যদি ছুঁড়ে মারা হয় একসঙ্গে, তো কি হবে, এটাকে ছুঁড়ে মারার পর যদি আমি গতিটাকে এর পথটাকে যদি ঘুরে দিতে চাই, এই পথটাকে ঘোরাতেও কিন্তু শক্তি বেশি লাগবে, কারণ সে কি সরলরেখায় যেতে চাইবে। একই রকম ক্ষেত্রে এটাকে যদি মারি, এটা ঘুরে যেতে কিন্তু একটু কম শক্তি লাগবে, ঠিক আছে, কারণ এটা পাতলা বস্তু। তো ভারী বস্তু হলে কিন্তু অবশ্যই জাড্য বেশি হবে। ওকে, বুঝিয়ে দিলাম এইভাবে করে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো,
পদ্ম জাতীয় জলে অভিযোজিত উদ্ভিদদের কি বলে? যে সমস্ত উদ্ভিদরা জলে থাকার মতো করে নিজেদের চেঞ্জ করে নিয়েছে, বোঝাতে পারলাম? মানে দেখো অনেক উদ্ভিদ কি থাকে যারা জলের ভিতরে নিমজ্জিত থাকছে, পদ্ম কি হচ্ছে আংশিক নিমজ্জিত, ওর ওর শেকড়টা শুরু হচ্ছে মাটি থেকে জলের ভেতরে, তারপর কিছুটা অংশ জলের মধ্যে থাকার পর তারপর কি উপরে এসে পাতা থাকছে, ফুল থাকছে। তো এই যে এরা যে এই সমস্ত উদ্ভিদগুলো নিজেদেরকে জলে থাকার মতো করে চেঞ্জ করে নিয়েছে, অভিযোজন করে নিয়েছে, এই সমস্ত উদ্ভিদদেরকে কি বলা হচ্ছে? হাইড্রোফাইট বলা হচ্ছে। সেক্ষেত্রে জলে নিমজ্জিত উদ্ভিদরাও হাইড্রোফাইট বলা হয়, সেক্ষেত্রে আংশিক নিমজ্জিতদেরও হাইড্রোফাইট বলা হচ্ছে। এবং কিছু কিছু উদ্ভিদ কি থাকে যারা জলের উপরতলে ভেসে থাকে স্টুডেন্টস, আর যাদের বাড়ির আশেপাশে পুকুর আছে তারা তোমরা দেখতে পাবে পুকুরের মধ্যে কিছু কিছু উদ্ভিদ থাকে যেগুলো আমরা শ্যাওলা বলি বা কচুরি পানা বলি, এরা কি করছে? জলের উপরে ভেসে থাকছে, কিন্তু এরাও জলে থাকার যেহেতু উপযোগী করে নিয়েছে নিজেদেরকে, তাই জন্য এদেরকে হাইড্রোফাইট বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, সোডিয়াম এবং অ্যালুমিনিয়ামের পারমাণবিক গুরুত্ব কত? তো স্টুডেন্টস মোটামুটি যারা জানো তারা তো জানোই পারমাণবিক গুরুত্ব বলতে কি বোঝায়, আমি তাও বলে দিই। পারমাণবিক গুরুত্ব বলতে বোঝায় পারমাণবিক ভর। পারমাণবিক ভর কি কি দিয়ে তৈরি হয়? সেই 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 মৌলের কেন্দ্রে থাকা প্রোটন প্লাস নিউট্রন, এই সংখ্যাকে কিন্তু বলা হচ্ছে পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? সোডিয়াম এবং অ্যালুমিনিয়ামের পারমাণবিক গুরুত্ব কত? তো সোডিয়ামের ক্ষেত্রে সেটা 23 এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা 26। এবার যদি বলা হতো পারমাণবিক সংখ্যা কত, তো পারমাণবিক সংখ্যা বলতে কিন্তু শুধু প্রোটন সংখ্যাকে বোঝায় স্টুডেন্টস। ঠিক আছে, পারমাণবিক যদি সংখ্যা বলা হতো, এখানে পারমাণবিক সংখ্যা বলা হলে পরে কিন্তু এটা হতো না, অনেকটা কম হতো। যেমন সোডিয়ামের ক্ষেত্রে হতো 11 এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হতো 13। ঠিক আছে, তো এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা, কিন্তু পারমাণবিক গুরুত্ব কত? তাহলে এবার যদি আমি একটা যেমন সোডিয়ামের ক্ষেত্রে বলছে 23 হচ্ছে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর, সেখান থেকে যদি আমি এর পারমাণবিক সংখ্যা 11 বাদ দিই তাহলে এটা হচ্ছে নিউট্রন সংখ্যা। তো যদি পারমাণবিক ভর এবং পারমাণবিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব এবং পারমাণবিক সংখ্যা আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমরা সেটার থেকে নিউট্রন সংখ্যা বের করতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, চোখে কি থাকায় বাদরের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়? তো স্টুডেন্টস একটু হালকা করে বলে নি বাদরের দৃষ্টিশক্তি সম্পর্কে। বাদর কিন্তু অনেকটা দূর অবধি দেখতে পায়, ঠিক আছে, অনেকটা ডিস্টেন্স অবধি দেখতে পায়, এবং সেক্ষেত্রে কি সেখানে নড়াচড়া, খুব হালকা নড়াচড়াও কিন্তু বাদর বুঝতে পারে তার দৃষ্টিশক্তির মাধ্যমে সাধারণত। এছাড়া কি বাদর রাতেও কিন্তু দেখতে পায়, পুরোটা আমাদের মতো মানে পুরোটা অন্ধকার বা প্যাঁচার মতো হয়তো খুব পরিষ্কার দেখতে না পেলেও কিছুটা দেখতে পায় বাদর রাতের বেলাতেও। তো সেটার ক্ষেত্রে কি চোখে কি আছে জন্য বাদর এরকম দেখতে পায়? এখানে উত্তর দেওয়া আছে পেকটিন, কিন্তু পেকটিন উত্তর হবে না। পেকটিন কি জিনিস যারা যারা জানো তারা কমেন্ট করবে। পেকটিন কি জিনিস যারা যারা জানো তারা কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, খুব ইজি কোশ্চেন কিন্তু স্টুডেন্টস, আমি খুব টাফ দেইনি এটা। পেকটিন কি জিনিস যারা যারা জানো কমেন্ট করবে। তো বাদরের কি জন্য দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয় স্টুডেন্টস? সেটা হচ্ছে বাদরের যে চোখের আকৃতিটা, মানুষের ক্ষেত্রে যেমন চোখের আকৃতিটা কেমন হচ্ছে, এরকম হচ্ছে, তাই তো, রেটিনা থাকার ফলে চোখে দেখতে পাচ্ছে। এর বাদরের কি হচ্ছে, বাদরের চোখের আকৃতিটা কিছুটা আলাদা হয়, কিছুটা আলাদা হওয়ার জন্য কি হচ্ছে, বাদর কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন হচ্ছে। এবং এর যে রড কোষ এবং কোন কোষ থাকে চোখের মধ্যে, যে রড কোষ এবং কোন কোষ থাকছে, সেই কোষগুলোর স্ট্রাকচার কিছুটা ডিফারেন্ট, ওই জন্য কি করে বাদর রাতে কিন্তু দেখতে পাচ্ছে। ঠিক আছে, চোখের স্ট্রাকচার, মাথার আকৃতির জন্য কিন্তু কি হয়, এ দূরের দৃষ্টির জিনিস দেখতে পায়, এবং চোখের মধ্যে থাকা যে রড কোষ এবং কোন কোষ আছে সেই কোষগুলো একটু অন্য ধরনের, মানুষের থেকে অনেকটা অন্য ধরনের হওয়ার জন্য এরা রাতেও দেখতে পায়। ওকে, আর পেকটিন কি যারা যারা জানো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এখানে কিছু কিছু জায়গায় কিন্তু এরকমও থাকে যে পেকটিন থাকে বাদরের চোখের পেছনে, কিন্তু অ্যাকচুয়ালি পেকটিন কোথায় থাকে এবং কি সেটা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করবে। আর যদি মনে করো যে পেকটিন সম্বন্ধে তোমাদের জানাবো, খুব সিম্পল জিনিস স্টুডেন্টস, নেক্সট ক্লাসে তোমরা কমেন্ট করো, আমি নেক্সট ক্লাসে কিন্তু বলে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, কোন রাশির একক ডাইন সেকেন্ড, পার ওটা না, ওটা ডাইন সেকেন্ড। ঠিক আছে, কোন রাশির একক ডাইন সেকেন্ড? তো ডাইন কিসের একক স্টুডেন্টস? এখানে অ্যান্সার অলরেডি ভরবেগ দেওয়া আছে, তারপর তোমাদের আমি বুঝিয়ে দিই। দেখো ডাইন সেকেন্ড, ডাইন কিসের একক? ডাইন হচ্ছে বলের একক, তার সঙ্গে কি হচ্ছে সেকেন্ড,
সেকেন্ড কি সময়ের একক, বল গুণ সময় কিন্তু ভরবেগ, ঠিক আছে, বল গুণ সময়। তাহলে যদি ভরবেগের যদি আমি একটা সমীকরণ বের করতে চাই, সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, বল গুণ সময়, ঠিক আছে। তো আমার যদি বল এবং সময় জানা থাকে, তাহলে কিন্তু আমরা ভরবেগ কত সেটা কিন্তু বের করে দিতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, আচরণ বিজ্ঞান ও ইথিওলজি কাকে বলে? তাহলে আচরণ বিজ্ঞানের ইংলিশ কি হলো স্টুডেন্টস? ইথিওলজি। ওকে, আচরণ বিজ্ঞানের ইংলিশ হলো হচ্ছে ইথিওলজি। তো আচরণ বিজ্ঞান বা ইথিওলজি কাকে বলছে? জীব বিজ্ঞানের যে শাখায় জীবের আচরণ সম্পর্কিত বিবিধ আচরণ করা হয় তাকে বলা হয় আচরণ বিজ্ঞান বা ইথিওলজি, ঠিক আছে। এখানে কি হচ্ছে, বিভিন্ন রকম আচরণ, এই আচরণগুলো কেমন হতে পারে? মানসিক হতে পারে, মানসিক আচরণ হতে পারে, যে মানুষ কোনো একটা কথাতে, তো এই আচরণ বিজ্ঞানে যে সমস্ত আচরণ কি, যেমন বলছিলাম আমি, যে মানুষের যে বিভিন্ন রকম আচরণ বা পশু পাখির যে বিভিন্ন রকম আচরণ হয়, যেমন মানুষের ক্ষেত্রে যেমন বলি, যে কোনো একটা মানে যেটা মানুষের পছন্দ না সেরকম কিছু একটা দেখলে কি রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে, এই যে এই ধরনের জিনিস মেইনলি কি হচ্ছে এটাতে, সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো, সেগুলো পড়া হয় কিসে? আচরণ বিজ্ঞান বা ইথিওলজিতে। তো বোঝানো গেল একটা ছোট মোটো ব্যাপার, যে আচরণ সম্পর্কিত যে সমস্ত বিবিধ জিনিস আচরণ করা হয় যে যে বিদ্যায়, সেটাকে কি বলা হয়? আচরণ বিজ্ঞান বা ইথিওলজি। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, পারমাণবিক তাপ কাকে বলে? স্টুডেন্টস এখানে একটু ট্রিক করে রেখেছি আমি, পারমাণবিক তাপ কাকে বলে? তোমাদের মনে হতেই পারে অনেকের যে পারমাণবিক গুরুত্ব এবং আপেক্ষিক তাপের গুণফলকে পারমাণবিক তাপ বলে। তো পারমাণবিক গুরুত্ব বলতে কি বোঝাচ্ছে? পারমাণবিক আমি যদি বলি হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত, 1, এবং এর সঙ্গে আপেক্ষিক তাপ মনে করো হাইড্রোজেনের যেটা আপেক্ষিক তাপ 0.04, এটা গুণ করলেই হয়তো পারমাণবিক তাপ বেরোবে, কিন্তু অ্যাকচুয়ালি পারমাণবিক তাপ কিন্তু সেই জিনিসটা না। পারমাণবিক তাপ কাকে বলছে? আপেক্ষিক তাপ কি জিনিস সেটা তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করবে, এবং আপেক্ষিক তাপের আহ, যে আবিষ্কর্তা সে কে, তাদের নাম যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করবে। আর এছাড়া যদি তোমরা মনে করছো যে তোমরা আপেক্ষিক তাপ সম্বন্ধে জানতে চাও, আমি অবশ্যই বলবো। তো অ্যাকচুয়ালি পারমাণবিক গুরুত্ব বলতে কিন্তু, বা পারমাণবিক তাপ বলতে কিন্তু পারমাণবিক গুরুত্ব এবং আপেক্ষিক তাপ না, সেটাকে বলা হয় হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের গুণফল, ঠিক আছে। পারমাণবিক গুরুত্ব এবং মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক সম্বন্ধে যদি তোমরা আরো জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু জানিয়ে দেব। মোলার গ্যাস ধ্রুবকের গুণফলকে বলা হচ্ছে কিন্তু পারমাণবিক তাপ। তো এই পারমাণবিক তাপ বলতে কি বোঝায় স্টুডেন্টস? পারমাণবিক তাপ হচ্ছে যে নিউক্লিয় চুল্লি থাকে, যে পারমাণবিক চুল্লি থাকে, সেই চুল্লিতে যখন একটা তেজস্ক্রিয় পদার্থের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর মধ্যে যখন একটা নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তখন কি হয়? এর বিয়োজন ঘটে নতুন দুটো পদার্থ, কম শক্তিশালী দুটো পদার্থের উৎপন্ন হয়, এবং এখান থেকে প্রচুর পরিমাণে তাপ নির্গত হয়। এই যে ধরনের তাপ, সেই তাপটাকেই বলা হচ্ছে কিন্তু পারমাণবিক তাপ। এবং কি করা হয়? এই তাপটাকে কাজে লাগিয়ে আমাদের ইলেকট্রিক তৈরি করা হয় বা বিদ্যুৎ উৎপাদন করা হয়, ঠিক আছে। তো পারমাণবিক তাপ অ্যাকচুয়ালি কি? পারমাণবিক গুরুত্ব এবং মোলার গ্যাস ধ্রুবকের গুণফল, আপেক্ষিক তাপের গুণফল নয় কিন্তু স্টুডেন্ট। তোমরা যারা যারা জানতে চাও আপেক্ষিক তাপ কি বা মোলার গ্যাস ধ্রুবক কি, আমি অলরেডি পারমাণবিক গুরুত্ব বুঝিয়ে দিয়েছি। এই দুটো সম্বন্ধে তোমরা যারা যারা জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ক্লাসে কিন্তু কোশ্চেনের মাধ্যমে এগুলোকে অবশ্যই করিয়ে দেবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, আজকের এটাই লাস্ট কোশ্চেন। এখানে কি বলছে? ইউরি হ্যালাইন প্রাণী কোনটি? ইউরি হ্যালাইন প্রাণী, ইউরি হ্যালাইন প্রাণী বলতে কাদের বলা হয় স্টুডেন্টস? যারা লবণাক্ত পরিবেশের সঙ্গে সঙ্গে সেখান থেকে কম লবণাক্ত বা মিষ্ট যেগুলোকে বলা হচ্ছে, এইরকম পরিবেশে যারা নিজেদেরকে মানিয়ে নিতে পারে তাদেরকে বলা হয় ইউরি হ্যালাইন প্রাণী। এর মধ্যে যেটা সব থেকে প্রকৃষ্ট উদাহরণ আমাদের কাছে, সেটা হচ্ছে কি ইলিশ মাছ। কেন? কারণ ইলিশ মাছ ডিম পাড়তে আসছে নদীর জলে, যেখানে কম লবণাক্ত বা স্বাদু
বা মিষ্টি জল, এবং ডিম পাড়ার পর আবার তাদের নিজের জীবন কাটানোর জন্য চলে যাচ্ছে কোথায়, সমুদ্রে বা লবণাক্ত জায়গায় যেখানে নোনা ভাগটা বেশি। তো এই ধরনের প্রাণীর উদাহরণ কি, ইলিশ মাছ। ঠিক আছে, এছাড়া কি আরো বিভিন্ন ধরনের, যেমন গ্রিন ক্র্যাব বা সবুজ কাঁকড়া এই ধরনের প্রাণীও রয়েছে। অমেরুদণ্ডী প্রাণী যদি বলা হতো এখানে তাহলে কি হতো, গ্রিন ক্র্যাব হতো। ইলিশ মাছ কি মেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে, তো এই ছিল আজকের লাস্ট কোশ্চেন। স্টুডেন্টস, তোমাদেরকে বারবার করে বলছি, যারা যারা আমার ক্লাস দেখছো, ক্লাস করছো, তাদের যদি মনে হয় কোনো কোশ্চেনে তোমরা আরো বিশ্লেষণ জানতে চাইছো, কোনো পয়েন্টের তোমরা আরো বিশ্লেষণ জানতে চাইছো, অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে তোমাদেরকে সেগুলো পুরো ক্লিয়ার করে দেবো। ওকে, তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য গুড বাই।